আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দৌলতপুর সীমান্তে পুশিনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি এবং স্থানীয়রা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর পুশিনের চেষ্টা করা 12 জনকে আটকে দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। এই ঘটনায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে তীব্র উত্তেজনা চলছে। আজ 12 জুন দৌলতপুর উপজেলার চকবিল গাতোয়া সীমান্ত দিয়ে বিএসএফ পুরুষ, নারী ও শিশুসহ মোট 12 ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এই ঘটনায় এখন উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো প্রস্তাবিত বাজেট চানাচুরের মতো পুষ্টি গুণহীন, বললেন নাহিদ ইসলাম। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত এবং ঋণগ্রস্ত বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বাজেট পেশের পর জাতীয় সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই বাজেটকে পুষ্টিজ্ঞানহীন চানাচুরের সঙ্গে তুলনা করেছেন। এদিকে বিদেশে উচ্চশিক্ষায় 10 লক্ষ টাকা ঋণ দেবে সরকার। দেশে মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বিশেষ ঋণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত 2026-27 অর্থবছরে বাজেটে বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত সহজ ঋণে জনগণকে দেওয়ার প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারে জানাবো 15% করে জমি ভবন অ্যাপার্টমেন্টে কালো টাকা ব্যবহারের সুযোগ ধরা পড়লে দিতে হবে 20% অতিরিক্ত কর। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আওয়ামী আমলের মতো সহজ শর্তে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে। শুধু তাই নয়, নির্ধারিত 15% কর পরিশোধ করে এই সুযোগ গ্রহণ করলে ওই অর্থের উৎস নিয়ে কর্তৃপক্ষ কোনো প্রশ্ন তুলতে পারবে না। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের কাশ্মীরে বিক্ষোভ সংঘর্ষ, নিহত 15। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 15 জন নিহত হয়েছে। কয়েক দশক আগে ভারত কাশ্মীর শাসিত অঞ্চল থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য আঞ্চলিক আইনসভায় আসন সংরক্ষণের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। আসন সংরক্ষণের বিরোধিতা করে আর্মি অ্যাকশন কমিটি বা জেএসএসসি নামে বিভিন্ন সংগঠনের একটি জোট বিক্ষোভে ডাক দেয়। তবে এদেরকে রাষ্ট্রদ্রোহিতা ও সহিংসতার দায়ে অভিযুক্ত করেছে দেশটির সেনাবাহিনী। একে নিষিদ্ধ করে এদের গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দৌলতপুর সীমান্তে পুশিনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি এবং স্থানীয়রা। এবার কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে তারা পুশিন করার যে চেষ্টা করেছিল সেটিকে পুরোদমে ব্যর্থ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে এই ধরনের সমস্যাগুলো আদতে যেন না ঘটে সেজন্য ইতিমধ্যে সবাই আসলে কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে বলা হচ্ছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন কোনোভাবেই সম্ভব না হয়, সেটি এখনই সবাইকে আসলে কার্যক্রম চালাতে হবে। বলা হচ্ছে যে বর্তমান সরকার বাংলাদেশে যে ভারতীয় সন্ত্রাসী বাহিনীরা পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটিকে প্রতিহত করার মধ্য দিয়ে মূলত সরকার নতুন করে আবার বাংলাদেশটাকে সাজাতে চায়। ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিকদের গ্রেপ্তার করে তারপর বাংলাদেশে পুশিনের যে অপচেষ্টা করছে সেগুলো
রুখে দিচ্ছে আমাদের স্থানীয় জনতা এবং বাংলাদেশের বিজিবির সদস্যরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের সদস্যরা তারা এমন ধরনের কার্যক্রম তারা শুরু করেছে, এটা দেখে মনে হচ্ছে যে সবকিছুতেই তারা নিজেরা বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা শুরু করেছে। 5ই অগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশটাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করার নানা রকম ফন্দি ফিকির আটছে। নতুন করে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাতে হচ্ছে। নতুন করে এই ধরনের ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে বাংলাদেশের বিজিবির সদস্যরা তারা পুরোদমে ধসিয়ে দিচ্ছে। এই দখলদারেরা এখন আর প্রকৃতপক্ষে কোনো কিছু করতে পারছে না, তারা একদম পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। তাদেরকে আমাদের বাংলাদেশের বিজিবির সদস্যরা কোনোভাবেই ছাড় দিচ্ছে না। ভারতীয়রা শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো করে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত আর তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। প্রস্তাবিত বাজেটকে চানাচুরের মতো পুষ্টিজ্ঞানহীন বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশে যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেই বাজেটকে পুষ্টিজ্ঞানহীন এক অনাকাঙ্ক্ষিত বাজেট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন এই বাজেট হচ্ছে পুষ্টিজ্ঞানহীন চানাচুরের মতো, শুধু খেলে পেট ফোলে কিন্তু প্রকৃতপক্ষে শরীরের কোনো উপকারে লাগে না। এটি হচ্ছে এমন একটি বাজেট যে বাজেট বাংলাদেশের মানুষের উপরে শুধুমাত্র করের বোঝা চাপানো হচ্ছে, প্রকৃতপক্ষে দেশের জনগণের কোনো লাভ হচ্ছে না। দেশের জনগণ এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখে, কিন্তু দেশটাকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসী বিএনপি যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন করে তারা যেভাবে যে বাজেট নিয়ে এসেছে এটি বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি এই ধরনের বাজেট প্রক্রিয়া আমাদের সবার জন্য খুবই দুঃখজনকভাবে উপস্থাপন করা হচ্ছে। এই বাজেট থেকে মূলত প্রকৃতপক্ষে আমরা কেউই কোনো উপকৃত হচ্ছি না বলে জানান তিনি আরও জানান, তাই আমি বলতে চাই বর্তমান সরকারকে এসব বাজেট থেকে তাদের কার্যক্রমগুলো বন্ধ করে তারপর দেশের জনগণের জন্য যেটি সব থেকে ভালো হয় এমন কিছু নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরও জানান, এমন চানাচুর মার্কা বাজেট দিয়ে দেশের জনগণের কোনো স্বার্থ রক্ষা হবে না। সুতরাং আমি আরও বলতে চাই এগুলো এখনই বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধ করার মধ্য দিয়ে মূলত সবাইকে আবার সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রক্রিয়া হাঁটতে হবে। অতিরিক্ত কর নির্ভর যে বাজেট করা হচ্ছে, দেশের জনগণের আয় হোক বা না হোক জনগণের উপর যে বাজেট চাপিয়ে দেওয়া হচ্ছে সেটি আসলে আমরা কখনোই মেনে নেব না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। বিদেশে উচ্চশিক্ষায় 10 লক্ষ টাকা ঋণ দেবে সরকার। এখন থেকে বিদেশে যারা উচ্চশিক্ষায় যাবে তাদেরকে 10 লক্ষ টাকা ঋণ দেবে সরকার এবং ধীরে ধীরে সেই টাকা তারা আয় করে তারপর ফেরত দিতে পারবে বলে এমন তথ্য জানিয়েছে বর্তমান সরকার। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশটাকে সুন্দর করে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এই ধরনের কার্যক্রমের কথা আসলে বলতে চাই। নতুন করে যে কোনো ধরনের বাংলাদেশে যদি দরিদ্র মেধাবী শিক্ষার্থী থাকে তারা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। ঋণের সুদের হার হবে তুলনামূলক কম এবং পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশের পর ঋণের পরিশোধের সুযোগ থাকবে। সরকার নিশ্চিত করবে যেন কোনো শিক্ষার্থীকে ঋণ পেতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানি পোহাতে না হয়। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন খাতে এবার 1,36,606 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কারিগরি দক্ষতা উন্নয়নে জোর করে সবকিছু সরকার আসলে করতে চাইছে, এমন কিছু সরকার করতে চাইছে যাতে করে এমন কার্যক্রম চালানো যায় যেটি সারা বাংলাদেশকে নতুন করে আবারও একটি ভালো অবস্থানে নিয়ে যেতে সহযোগিতা করে। এমন একটি কার্যক্রম আমরা করতে চাই বলে তারা নিশ্চিত করেছে। সরকার নতুন করে বিষয়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করছে এবং নতুন করে এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে মূলত মার্কিন কার্যক্রমগুলো আসলে নতুন করে এক ভয়াবহ যে কার্যক্রম শুরু হয়েছে দেশ জুড়ে সেটি নতুন করে ভালোভাবে তারা বাংলাদেশটাকে সাজাতে চায় বলে বিএনপি নিশ্চিত করেছে।
15% কর জমি ভবন অ্যাপার্টমেন্টে কালো টাকা ব্যবহারের সুযোগ। 15% কর দিয়ে সরকার এখন থেকে যারা বিদেশে কালো টাকা পাচার করেছিল বা দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছিল, যারা অবৈধভাবে টাকা আয় করেছে, তাদের সেই টাকা দিয়ে 15% ভ্যাট দিয়ে সরকারকে তারপর এই কালো টাকা দিয়ে চাইলে যে কোনো ব্যক্তি এখন থেকে এই ধরনের বিষয়গুলো করতে পারবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে নতুন করে এই ধরনের সমস্যা আসলে শুরু হয়েছে যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এই ধরনের কালো টাকাকে সাদা করার বিষয়টি আওয়ামী লীগের মতো বিএনপি নতুন করে বিষয়গুলো সামনে নিয়ে এসেছে। নতুন করে এই বিষয়গুলোকে সবাই এখন থেকে কার্যক্রম চালাচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে তারা মূলত আবার একটি সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এবং এক্ষেত্রে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে সরকার দেশকে বাঁচাতে চায়। কিন্তু আওয়ামী লীগও একইভাবে কালো টাকা সাদা করার মধ্য দিয়ে তারা সবকিছু করতে চেয়েছিল। এটি আসলে কারোর জন্য কোনো সুন্দর বিষয় হয়ে দাঁড়ায়নি, কারণ এতে দুর্বৃত্তরা আরও অপরাধ করার সুযোগ পায়।